যে গণভোট, এই গণভোটের প্রস্তাবক কিন্তু হুদা ভাইয়েরা, যে এটা গণভোটে যাওক। তারপরে দ্বন্দ্বটা হইল ইলেকশনের আগে গণভোট আলাদা না একই দিনে, সেটাও বিএনপির চয়েস ছিল এবং একই দিনে। এবং এই নির্বাচনের পর 2টা ওথ নেওয়ার কথা, কিন্তু 2টা ওথ বিএনপি নেয় নাই। তাহলে ফ্রম ডে ওয়ান আপনি কিন্তু মানসিক দূরত্ব তৈরি করে ফেললেন বিরোধী দলের সাথে। আপনি যতই বলেন মধুর সম্পর্ক, ডে ওয়ান আপনি দূরত্ব তৈরি করেন। কেন? কোন কনফিডেন্সে? কারণ আপনি 2/3 মেজরিটি পাইছেন। কর্মটা হয়তো অনুচিত ছিল, কিন্তু যেহেতু আমরা সবাই মিলে মেনে নিছি, সেটা কেন বলছি অনুচিত ছিল বলি তাদের কথার কারণে। আদারওয়াইজ সবাই মিলে যেটা করবে সেটা বৈধ। ফ্যাক্টাম ব্যালেট এটা রোমান্টিক রোমান টার্ম। সুতরাং আপনারা যে নির্বাচনের আগে বলছেন, জাতির সামনে বলছেন গণভোট আপনারা চান 1 নম্বর, 2 নম্বর ইলেকশনের দিনে চান, 3 নম্বর আমাদের আজকের প্রধানমন্ত্রী উনি নিজে বলছে ধানের শীষে যেভাবে আপনি ভোট দিবেন ঠিক একইভাবে গণভোটে হাতে ভোট দিবেন। এই কথা বলার পর এই দেশের জনগণ 70% ভোট দিয়ে দিছে গণভোটে। এখন যদি কেউ বলে যে আমরা তারেক রহমান সাহেবের প্রতি সম্মান দেখাইছি, সেটা সঠিক হয় নাই, কিংবা এই কথা না রাখা তাই কিছু আসে যায় না, তখন গ্রামগঞ্জের সাধারণ লোক আজকে এটা তো জানে সবাই কি প্রতিশ্রুতি দিলেন। তাইলে আপনি এই প্রতিশ্রুতির ভিত্তিতে আইসা পবিত্র পার্লামেন্টে দাঁড়াইয়া 2টা লোক যখন বলে, একজন বলেন গণভোটে রাজি না হইলে নির্বাচন দিত না, আরেকজন বলছেন যাতে নির্বাচন না করার বাহানা না হয় সেই জন্য আমরা, এগুলো তো ভাই জাতি দেখে, দেশ জনগণ দেখে। এইগুলোতে আমার কাছে মনে হয় কি, এটা যখন আমি শুনি তখন আমার মনে হয় কি আচ্ছা ভোটারদের ভোটের প্রতি কি কোনো গুরুত্ব নাই? মানে কেন নাই বলছি আমি, আপনি ভোটারকে যদি ভাবেন আপনি নেক্সট আবার ইলেকশন করবেন না, নাকি আমরা বাইরের থেকে দেখি ইলেকশন কিন্তু ভিতরে হয়ে যায় সিলেকশন, এরকম কিছু কিনা? তাহলে এত কনফিডেন্টলি কেমনে বলে যাতে বাহানা না হয়? মানে ভোটারের কোনো গুরুত্বই নাই। তারপরে ভাই একটা শেষ করি, ভাই একটা কথা বলছেন ওনাদের নির্বাচনী ইশতেহারে ছিল, ওনাদের নির্বাচনী ইশতেহারে 2টা বিষয় ছিল। নাম্বার 1 সংবিধান সংস্কার করবেন, সংশোধন নয়। নাম্বার 2 ক্যাটাগরিক্যালি বলা আছে বিচার বিভাগের জন্য একটা পৃথক সচিবালয় করবেন। সেই পৃথক সচিবালয় সামহাও যেভাবেই হয়ে গেল, সেটা যখন এই সরকারি দল এরা ক্ষমতায় আসার পর বিলুপ্ত করে তাদেরকে বিচার মন্ত্রণালয় অধীনস্থ করলো কর্মচারীদেরকে, তখন তো কথা রাখেননি সুস্পষ্টভাবে প্রমাণিত। 1 2 কথা না রাখলে যেটা হয়, দেশবাসীর কাছে কি কথা দিয়েছিলেন এর বাইরে কি কথা দিছিল আজকে কি তারা বলতে পারবেন? জনগণের কি কথা বইলে তারা ক্ষমতায় আসছেন, কি বলে সেটা বাস্তবায়ন হচ্ছে কিনা? কেননা ইতিমধ্যে বহু কথা উঠছে, এই টকশোতে বহুজনে এসে বলছে নাহিদ পাশ করে নাই, পাশ করানো হয়েছে, ডাক্তার শফিকুর রহমান পাশ করে নাই, পাশ করানো হয়েছে। তার মানে হচ্ছে এই পাশ করানো হচ্ছে মানে কি? তার মানে নির্বাচন ওই 2টা লোকেরই যদি আপনি 2টা আসনে পাশ করায় থাকেন, এটা শুনছেন তো আপনি নানান টকশোতে, তাই 2টা লোকের যদি পাশ করানো হয়ে থাকে তাহলে তো নির্বাচনটা বিতর্কের ঊর্ধ্বে নয়। এই 2টা সিটে তাহলে নির্বাচন হয় নাই, তাহলে পার্লামেন্টই তো কমপ্লিট হয় না। 2টা সিট যদি আপনি ওইভাবে কইরা থাকে তাহলে তো নির্বাচনী ফলাফলটা সঠিক না। কেন বলছি? যেমন ভাই বলল, আমার বাবুল ভাই, বিএনপি সব দলকে সম্মান করে। অফকোর্স শরীফ ভাইয়ের সাথে এই কথাটা মিলে যায় যে হাঁটলে পরে হ্যাঁ সংসদ প্রাণবন্ত রাখতে হবে, অর্থাৎ সব দলকে সম্মান করে কিন্তু ভোটারকে সম্মান করে না। তাহলে ভোটার ইমমেটেরিয়াল, একদম ইমমেটেরিয়াল। আপনি ভোটারকে সম্মান করলে পার্লামেন্ট অটোমেটিক প্রাণবন্ত হয়ে যাবে। এইবার আসেন, আমি বিএনপির যেহেতু ভাই আছে এখানে একটা সিম্পল প্রশ্ন করতে, আমার সব বাদ দিলাম, গণভোট, জুলাই অধ্যাদেশ, একের সব কিছু বাদ দেন, আমরা নির্বাচনটা কিভাবে করলাম? এই যে সাংসদরা পার্লামেন্টে বসে আছে তারা নির্বাচনটা কিভাবে করলো? বাংলাদেশের যে সংবিধানের কথা বলে সেই সংবিধানের নির্বাচনের একটা তারিখ দেওয়া আছে। আমাকে অনেকে, আমি বহু জায়গায় চ্যালেঞ্জ করে বলছি তারিখটা কিভাবে, আমি কি তারিখ দেওয়া আছে? সেই তারিখটা কি? তারিখটা হইলো যে সংসদ যেদিন ভেঙে যাবে তার থেকে 90 দিনের মধ্যে আপনি নির্বাচন করবেন। অর্থাৎ জানুয়ারি মাসের 1 তারিখ যদি সংসদ ভেঙে যায়, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ অর্থাৎ এপ্রিলের 1 তারিখের মধ্যে নির্বাচন করবেন, ওইটাই তারিখ। আমার সংসদ যখন ভেঙে গেল, সংবিধানের 123 অনুচ্ছেদ আপনি খুলে দেখেন, সেখানে বলা আছে 90 দিনের মধ্যে নির্বাচন। সেই 90 দিন পার হয়ে 18 মাস পরে আমি নির্বাচন করলাম। সংসদের কোথায় লেখা আছে যে 18 মাস পরে নির্বাচন করবেন? এইটা যদি সঠিক না, প্রথম তো সব সাংসদ যারা, আমি শুধু সরকারকে বলছি না, বিরোধী দল সহ এই যে সাংসদ যারা আছেন ওখানে, এই সাংসদদের সংবিধান মোতাবেক বৈধতাটা কিভাবে সেটা আমি প্রশ্ন রাখছি। ভাই এখানে আছেন, অ্যাম্বাসেডর বোধহয় সম্প্রতি বলছিল আমেরিকার সাথে যদি কেউ বাজি ধরে মানে খেলা নিয়ে, তাতে তাদের ক্ষতিগ্রস্ত হওয়ার কিছু নাই। তার মানেটা হচ্ছে যে আমেরিকার যদি তুমি প্রেফার করো, আমেরিকার কাছে যদি বেরো, তোমার
ঝুঁকি কম, এটা হলো বার্তা। এই যে যেহেতু ফ্ল্যাগ কথাটা উঠছে, আবার চায়না বলছে যে আমেরিকা যদি সুযোগ পায় আমাকে দিবা না কেন, তার মানে হচ্ছে আমি এমন একটা জায়গায় আসি, আমি যত কথাই বলি না কেন আমার ওই জায়গাটায় যেতে হবে, আমার দরকার জাতীয় ঐক্য। একমাত্র জাতীয় ঐক্য যদি আপনার হয় তখনই আপনি মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে পারবেন। জাতীয় ঐক্য বলতে এই যে সবার আগে বাংলাদেশ, তার আগে দেখতে হবে পার্লামেন্টে 300 লোকই আপনার, বা 50 জন সংরক্ষিত, এই 350 লোকই আপনার। পার্লামেন্টের বাইরে দেশের জনগণ আপনার, ওই স্বার্থে কি দেশের স্বার্থে। এইটি শিক্ষক রাস্তায় নেমে এসেছিল তার কতগুলো দাবি দেওয়া নিয়ে, বিভিন্ন সেক্টরের যে পুনর্গঠনের যে কাজটা সেটি কতটুকু এগুলো আমার আলোচনার বিষয়টা হওয়া উচিত। আমি মনে করি সেটা ছাত্রদের ডাকে সাড়া দিয়ে যারা রাস্তায় নেমেছিল তারা কেবলমাত্র আপনার সাংবিধানিক আমাদের যে সীমাবদ্ধতাগুলো আছে সেগুলোই পরিবর্তন হবে, আমি মনে করি না যে এটি তাদের কাঙ্ক্ষিত ছিল। আমাদের দেশের আইন শৃঙ্খলা একদিনে আপনি দেখছেন এক একটা পরিবার শেষ হয়ে যাচ্ছে, একটা পরিবারে 4-5 জনকে খুন করে ফেলা হচ্ছে। এর আগে গাজীপুরে হয়েছে, কালকে লক্ষ্মীপুরে হয়েছে। এই জায়গাগুলোকে কি আমাদের পার্লামেন্ট অ্যাড্রেস করছে কিনা? আপনি প্রতিহিংসার রাজনীতি করবেন না বলছেন, আবার আমি দেখলাম একজন স্বনামধন্য একজন চিকিৎসককে নিয়ে যেটা হলো, এটা আমার ওই যে প্রতিশ্রুতি, সেই প্রতিশ্রুতি থেকে অনেকটা জায়গায় সংস্কৃতির যে পরিবর্তন, সেই পরিবর্তনের সাথে সাংঘর্ষিক হয়ে যায়, কাঙ্ক্ষিত হয় না। আমি এই মুহূর্তে যেটা আমাদের প্রধানমন্ত্রী বিদেশে গেছেন, চীনের সাথে একটা আলোচনা হচ্ছে, আমি বিপদ যেটা দেখতে পাচ্ছি, আপনি খেয়াল করেছেন যে এর আগে আমেরিকা আমাদের এখান থেকে করিডোর চেয়েছে এবং তারপরে যে রিপারকেশনটা হয়েছে, আজকে আবার আমি দেখছি আর একটা বড় শক্তি চায়না, সে এখন করিডোর চেয়ে বসেছে। অর্থাৎ তুমি যদি বড় কাউকে দাও, অমুককে দাও, তো আমাকে ব্রাজিলের বিপক্ষে ব্রাজিলের পতাকা উড়াবো না, এর পতাকা উড়াবো না বলে সারা দেশে যা করছেন, এর ভেতর থেকে একটা বার্তা আছে। আপনার ভারতে বসে যখন ইসরায়েলের রাষ্ট্রদূত আমাদের দেশ সম্পর্কে একটা মন্তব্য করে এবং তারপরে এই যে সারা দেশে সাজানো গোছানো, আপনি ঢাকার ব্রাজিলের পতাকা একটা দোকান থেকে যদি বানান বা কিনতে যান, তারপরে যখন বানাতে যাবেন জিজ্ঞেস করবেন মাপে একটু ছোট বড় হয়, কম বেশি হয়, কিন্তু এই যে সারা দেশে যে মহড়াটা হচ্ছে, ব্রাজিলকে লাথি মারতে হবে, একে লাথি মারতে হবে, তাদের বাদ দিয়ে আমার নতুন একটা, এই যে পতাকাগুলো দেখছেন, এই পতাকাগুলো একটার সাথে আর একটার মিল পাচ্ছেন তো? প্রাজ্ঞ মানুষ, আইনজীবী মানুষ, আমি হিসাব রক্ষক ছিলাম, যোগ বিয়োগ করার মানুষ আমরা, কাজেই কতটুকু পারবো। তবে দলের স্ট্যান্ডও আমি এমনও নয় যে আমি মুখপাত্র বা খুব সিনিয়র নেতা, খুবই ক্ষুদ্র মানে দলের একজন কর্মী আমি। তার আগে আমি এর আগের স্পিচে বন্ধুবর শরীফ যখন কিছু কথা বলেছেন যে জনকল্যাণ নিয়ে আমরা কি করতে পেরেছি, হাম নিয়ে কথা বলেছে এবং সেখানে শাস্তির মুখোমুখি করতে পেরেছি কিনা আমরা, অর্থনীতিকে কি হচ্ছে। দেখুন, আমরা একটা ইস্তেহার দিয়েছি, ক্ষমতায় এসেছি আজকে 100 দিন প্লাস, না কত আজকে, কত 4 মাস হয়েছে, 120 মোটামুটি, না 20 হয়নি, 120 হয়নি এখনো, 112 হতে পারে, 4 মাসের মতো, ঠিক আছে। যাই হোক, আপনারা বলে ফেলেন 6 মাস ধরে নিলাম, ঠিক আছে। 6 মাসের মধ্যে আসবার পরে একটা ঈদ, এরপরে দিনরাত 24 ঘন্টা সংসদ, মানে প্রত্যেক দিন প্রত্যেক মিনিটে মিনিটে যেসব অধ্যাদেশ দিচ্ছিল সেগুলোকে আইনে পরিণত করা। কিন্তু এর মাঝে মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু তার ইস্তেহারের একটু একটু করে পালন করেছে এবং সবটাই জনকল্যাণমুখী। আপনি যদি বলেন যে কৃষক কার্ড বিতরণ শুরু করেছেন, পাইলট প্রোডাক্ট, আপনি যদি বলেন যে আমাদের যেসব ইস্তেহার ছিল, যেমন খাল খনন, নদী খনন, খাল খনন নিয়ে আমার ছোটবেলা থেকে খাল খনন করে হবেটা কি, কিন্তু এই যে এখন দেখছি যে বাংলাদেশের যে অবস্থা, যে প্রতিবেশের অবস্থা, দেশি মাছ পাবেন না, হাঁস এখন শামুক ঝিনুক খেয়ে হাঁস বড় হয় না, হাঁসকে মানে আপনার নিজের মনুষ্য তৈরি খাবার দিতে হয়, প্রাকৃতিক খাবার হাঁস পায় না। আমাদের এই যে দেখবেন ধানের জমিতে, বিভিন্ন জমিতে, এখানে আমাদের এত মেডিসিন, কীটনাশক এত দিতে হয়, আপনি কি খাচ্ছেন, এর মধ্যে কি সীসা আছে, ইটস ভেরি ডিফিকাল্ট। আপনি দেখেন ওই যে আপনার যখনই খালে পানি থাকবে, জমির পাশে একটু পানি থাকবে, একটুও যদি থাকে, সাপ থাকবে, কুচো থাকবে, ব্যাঙ থাকবে, কাঁকড়া থাকবে, এরা কিন্তু ওই আপনার ফসলের কীটনাশকগুলো খেয়ে বাঁচে, রবি শস্যের জন্য পানি পাবে। আমরা এটা ব্যাপকভাবে শুরু, আমি নিজেই প্রায় 8-10টা উদ্বোধন করেছি অনগোয়িং, বেশ কয়েকটা প্রায় 60%-এর মতো হয়ে গেছে। এত সুন্দর লাগছে। আপনি জিকে প্রকল্প আপনি যদি কোনোদিন দেখে থাকেন,
এটা কোন জায়গায় নিয়ে গেছে, এই কাজ শুরু হয়ে গেছে। আমরা ইমামদের প্রত্যেকটা উপজেলায় একটা করে মসজিদের, আমরা 496-92টা মসজিদের ইমাম মুয়াজ্জিম খতিবকে আমরা পাইলট প্রজেক্ট হিসেবে অলরেডি আমাদের দেওয়া শুরু করেছি। মসজিদে, মন্দিরে আমরা অনুদান দেওয়া শুরু করেছি। গ্রামীণ কাঁচা রাস্তাগুলার এক রাস্তার 6 বার করে বিল তুলে নিয়ে গেছে আগের সরকার, তো রাস্তার উন্নয়ন হয়নি, কাজ হয়নি, আমরা সেগুলো শুরু করেছি। এবং আমাদের মনিটর মাননীয় প্রধানমন্ত্রী এমনভাবে করছে যে একটা চেক অ্যান্ড ব্যালেন্স শুরু করে দিয়েছে আমাদের প্রশাসনের সাথে আমাদের। এমন পরিস্থিতিতে আপনি যদি তারপরে যদি দায়ী করেন যে জনকল্যাণের কোনো কাজ শুরু করেনি, আমি কিন্তু দায়ী করছি না। আমি শিক্ষার বলছি যে ক্ষেত্রে ফোকাসটা ভাই হওয়া এই উচিত। সময়ের মধ্যে এর চেয়ে বেটার করেছে আমার বুদ্ধি হওয়ার পর আমি দেখিনি। শরীফ ভাই কিন্তু এটা বলে আমি নাই, ফোকাস শরীফ ভাই করেছি, বলছে এটাকেই ফোকাস ওইটাতে করা ফোকাস উচিত। আছে। এটা নিয়ে আলোচনাটা ওটা হবে ফোকাস। হওয়া উচিত। কিন্তু জুন চলে আসছে, আমরা বাজেটও করতে হবে, কিন্তু সবই কিন্তু ফোকাস হচ্ছে। আমি আমার বুদ্ধি হওয়ার পর থেকে আমি ইম্পার্শিয়ালিও যদি বলি, আমি বলছি যে এইরকম কাজের অ্যাক্টিভিটিজ আমি এর আগে দেখি। জি, ভুলে আমরা যান যে আচ্ছা, প্রশ্নের উত্তরগুলো বলি আমি একটু। ভোটারকে আমরা সম্মান করছি না, তাহলে কাকে সম্মান করছি ভাই? ভোটারকে আমরা করছি। বৈধতা অবৈধতা সবকিছু 106 এর মধ্যে আছে, প্রেসিডেন্ট আপহোল্ড করেছে, এগুলো আপনি সব জানেন। খামাখা তর্কের খাতিরে আপনি তর্ক করছেন ভাই, এটাতে খামাখা যে আমি সময় নষ্ট করব না। আমাদের টকশোগুলো এখন ওই পড়ালেখা করা লোকেরা দেখে না, সেটা আমাদের টকশোগুলা দেখে চায়ের দোকানদাররা, কৃষকেরা, ওরাই দেখে, ওরাই মজা পায় এখন দেখে। কারণ এই কাজে ওই আপনার সাংবিধানিক আলোচনায় আমি যাচ্ছি না। উনি যেটা বলছেন চা শ্রমিক বেতন পায়, আরে ভাই আমি তো পার ডে 500 টাকা করে দিতে চাই, আমার গ্রামে লোক পাচ্ছি না, আমরা 1000-10 লোক দেন, প্রত্যেক দিনে আমি 300 টাকা না 500 টাকা করেই দিব। এই শ্রমিক আমার খুব দরকার, আমি একটু গরু পালবো, ভেড়া পালবো, ছাগল পালবো, কিছু করে খাইতে চাচ্ছি, তো আমাকে সাপ্লাই দিবেন। আমি জানি না কেন জানো এই চা শ্রমিক কিন্তু এবার অ্যাড্রেস করেছেন মাননীয় প্রধানমন্ত্রী, অ্যাড্রেস করেছেন, উনি গিয়েছেন সেখানে এবং এটার ব্যবস্থা হবে। কিন্তু আমি দীর্ঘদিন থেকে শুনি 180 টাকা পার ডে, কেন যে আমার এটার রিজন আমি খুঁজে পাই না। আপনি পাবেন একশো কাজের বুয়াও তো আপনি পাবেন না রে ভাই, 3 বেলা থাকতে দেবো, খাইতে দেবো, কাপড় চোপড় দেবো, দেন না একটা কাজের বুয়া মাসে 15,000 টাকা দেবো, পাবেন না। এটা হচ্ছে কথার কথা। আইন শৃঙ্খলার কথা বলেছেন, আমি স্বীকার করি, এবং এগুলো অধিকাংশ ক্ষেত্রেই মাদক, জুয়া এবং পারিবারিক অসন্তোষ, বোনের জমি না দেয়া, উনি আইনজীবী মানুষ, উনি জানেন এগুলো আমাদের সমাজের নৈতিকতাটা নষ্ট হয়ে গেছে গত 17 বছরে। এবং এখানে যখনই জবাবদিহিতার আমরা মনে করছি টপ লেভেল হচ্ছে ডেমোক্রেটিক ট্রায়াল অ্যান্ড এরর বেসিসে আমাদের দেশে যদি 10 থেকে 15টা আগামী নির্বাচনটা হয়, গণতন্ত্রের মধ্যে যদি দেশটা থাকে, আমি মনে করি সেটা আমরা একটা সুফল পাবো। এটা আমার ব্যক্তিগত অভিনয়। আচ্ছা, মাননীয় প্রধানমন্ত্রী চায়নায় গেছেন, এই যে করিডোর চেয়েছেন বললেন, দ্বন্দ্বের মধ্যে বিডি পড়ে যাচ্ছে, আপনার সংখ্যাকে আমি অবশ্যই রেসপেক্ট করি, সম্মান জানাই, এবং আপনার কনসার্নকে আমাদের এটা হাতে নিতে হবে, কাউন্টে নিতে হবে। কিন্তু দেখুন, আপনি কি সারা পৃথিবী যখন ঝড় ওঠে, এখন উট পাখির মতো আমরা যদি বালিতে ঠোঁট মুখে গুজে পড়ে থাকি, তো ওই ঝড়ে কিন্তু আমি রক্ষা পাবো না। এখন এই বিশ্বপল্লীর যুগে এই জন্যই আমরা রাজনৈতিক অর্থনীতি এবং অর্থনৈতিক কূটনীতিতে আমরা চলে গেছি। এই জন্যই বলছি সবার আগে বাংলাদেশ। আমার যখন যাকে যে জন্য প্রয়োজন আমি তাকে সাথে নেব। এমন না যে আমেরিকার ওই ইয়েটাকে আমি একদম ইগনোর করতে পারবো না। যতটুকু সম্ভব দেশের প্রয়োজনে, যে দেশের স্বার্থে আমরা যদি এটাকে অনেকটা মানে ওই যেরকম মুজিব ইন্দিরা চুক্তির মতো আমরা একটু মানে ফুললি রেসপেক্ট না করে ইনডাইরেক্টলি এটাকে যদি আমরা অ্যাভয়েড করে চলতে পারি, চায়নার সাথে কিছু নিতে গেলে কিছু দিতে তো হবেই। এবং কি দিতে হবে, দেশের স্বার্থ বিএনপি বিক্রি করবে এটা আপনি নিশ্চিত থাকেন, এটা কোনোদিনও হবে না। বিএনপি দেশের স্বাধীনতার অতন্ত্র প্রহরী এবং বিএনপি সেটাতেই সেভাবেই কাজ করবে। যে বিএনপিকে রাষ্ট্রীয়ভাবে চায়না যেভাবে রেসপেক্ট করেছে, রাজনৈতিকভাবে চায়নার সাথে কিন্তু সমঝোতা হয়েছে, শুধু সরকার টু সরকার না, 2 রাজনৈতিক দলের মধ্যেও সমঝোতা হয়েছে। আপনি যেটা পতাকার কথা বলছেন, দ্যাট ইজ ভেরি কনসার্ন অ্যান্ড নোটেবল পয়েন্ট হিয়ার। এটা আমার বাসার আশপাশেও আমি দেখলাম আজকে। এইটা যে কোত্থেকে আসলো, এই সংস্কৃতি, এই কালচার, কি উদ্দেশ্যে, এবং বলেছেন যে একটা নির্দিষ্ট একটা গোষ্ঠীর পতাকার মাপের সাথে ম্যাচিং আছে, ক্যারিওগ্রাফি ওই রকমই। এই জিনিসগুলো নিয়ে আমাদের কনসার্ন হওয়া উচিত বলে আমি মনে করি। আজকে মসজিদ থেকে আমি বার হচ্ছিলাম, আমি যেখানে থাকি, দেখলাম 50 নম্বর ওয়ার্ড জামাতে ইসলামের একটা ব্যানার ঝোলানো ওই মসজিদে। আমাদের ধর্মটাকে বিক্রি করতে করতে, আর এখানে অবশ্য আপনি সঠিকভাবেই বলেছেন যে বাংলাদেশকে
এই দিকে যত নিয়ে যেতে পারবে ইসরায়েল এবং ভারত, কারণ ভারত এখন ধর্মের ব্যবসায়ী, তো যে তাদের সাথে মনের মিলও আছে। এবং আপনি জানেন এক সময় বলেছিলেন যে আমাদের ভারতের সাথে বন্ধুত্ব করবো। লাস্ট একটা কথা বলবো, চীনের সাথে তিস্তা ব্যারেজ নিয়ে আমি কথা বলতে চাই। আর রোহিঙ্গা প্রত্যাবর্তন, আপনি এটা উত্তর দিয়েই দিয়েছেন। রোহিঙ্গা প্রত্যাবর্তন আমাদের একটা অন্যতম এজেন্ডা, এবং এটা মালয়েশিয়াতেও আলোচনা হয়েছে, শুধু চায়নাতে না। সেটা হচ্ছে যে তিস্তা আমরা করব, এটা বিএনপির একটা এজেন্ডা। এবং পদ্মা আমাদের করতে হবে এই কারণেই যে আমরা বৃষ্টির পানি, এবং ওখানে প্রায় 24টা নদী, 16টা জেলার প্রায় ছোট বড় মিলে প্রায় 60টা নদীতে পানি প্রবাহ আনতে গেলে পদ্মাটা করতে হবে আমাদের। এবং যে কারণে আমরা খাল খননের দিকে যাচ্ছি, ওইটাই আমাদের এই পদ্মা ব্যারেজের লক্ষ্য, যে পানির প্রবাহ এবং পরিবেশ প্রতিবেশ এবং কৃষি, সে কারণেই আমাদের এটা দরকার। রাজ্জাক ভাই, এই যেটা শরীফ ভাই প্রশ্নটা তুললেন যে বৃহৎ শক্তিগুলো, যুক্তরাষ্ট্র, ভারত, এদিকে চীন, রাশিয়া, বা এই বৃহৎ শক্তিগুলোকে বিএনপি সরকার কিভাবে সামলাবে বা সামলানো উচিত? না, শরীফ ভাই তো কথাটা যথার্থ বলছেন। আপনি যদি ওইভাবে চিন্তা করেন যে চায়না বলেন, আমেরিকা বলেন, ভারত বলেন, তারা প্রত্যেকেই কিন্তু বলে সবার আগে চায়না, সবার আগে আমেরিকা, সবার আগে ভারত, সবার আগে বাংলাদেশ। এখন এই সবার আগে যখন বলে, তারপর যখন তাদের চোখ এখানে জিও পলিটিক্সের কারণে, সুতরাং এখানে তো কেউ প্রেম করতে আসেনি। আমেরিকার করার জন্য ফুটপথে ঝগড়া করা যায় এবং এটি কেটে কেটে বিক্রিও করার একটা প্রবণতাও আছে। আমি চাই, প্রত্যাশা যে টকশোতে মানে কনস্ট্রাকটিভ আলোচনাটা, তর্কটা হোক, কিন্তু জাতীয় স্বার্থগুলো, আমি বিএনপির যে নির্বাচনী প্রতিশ্রুতি এটি পালনের আমি অনেকগুলো জায়গায় বিভিন্ন সময় বলেছি, যে কৃষকের কৃষি ঋণ মওকুফ করে দেওয়া, এটা তো খুবই পজিটিভ একটা দিক। এই যে পল্লী বিদ্যুতের যে অনিয়ম, এটি বন্ধ করার জন্য একটা উদ্যোগ নেওয়া, এটা তো চমৎকার একটা দিক। কিন্তু একই সাথে আপনাকে কেবলমাত্র আমার সাংবিধানিক যে তর্ক বিতর্কগুলো আছে সেটিকেই যদি আমরা ফোকাস করে রাখতে চাই, এবং পার্লামেন্টকে, আমি বলেছি যে 12 ফেব্রুয়ারি দুটো ঘটনা ঘটছে, একটা গণভোট আর একটা হচ্ছে প্রতিকারী নির্বাচন। তো আপনার এখানে জননিরাপত্তা, এটাকে আপনাকে ফোকাস করতে হবে। আমাদের কর্মসংস্থান, চাকরি, এই যে চাকরির জায়গাটা, যে তরুণরা রাস্তায় নেমেছিল, এই তরুণরা কিন্তু চাকরির জন্যই কিন্তু রাস্তায় নেমেছিল, এবং এখানে প্রচুর বেকার মানুষ তৈরি হচ্ছে। আজকে দেখলাম পাবনাতে এসএসসি সমমানের একটা চাকরিতে 18-19 জন লোক, দেখেছেন মনে হয়? দেখেছি। তো তার অর্থ হলো যে আমাদের সমাজের মধ্যে চাকরির ইস্যুটা, কর্মসংস্থানের ইস্যুটা কতটা প্রায়োরিটি পাওয়া উচিত, ইম্পর্টেন্ট। কিন্তু আপনি কি পার্লামেন্টে চাকরি নিয়ে কোনো আলোচনা শুনেছেন এই 3 মাসে? না। আমরা চাই জনবান্ধব এবং জনগুরুত্বপূর্ণ যে ইস্যুগুলো আছে, জীবন ঘনিষ্ঠ ইস্যুগুলো, এই ইস্যুগুলোর জন্য পার্লামেন্টে আলোচনা হয়। বাউল ভাই 30 সেকেন্ড আছে, বলবেন কিছু? হ্যাঁ, ঠিকই বলেছেন। আমাদের অবশ্যই জাতীয় ঐক্য, জাতীয় স্বার্থে সবার একমত হওয়া উচিত, দল মত সব নির্বিশেষে। হাসিনা যখন ভারতে গেল, বিজেপি আর কংগ্রেস, বামপন্থী সবাই এক, হ্যাঁ, ওরে রাখা যাবে।